প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, স্বাগতম তোমাকে 100% ফ্রি ক্র্যাশ কোর্স যেটা আছে পদার্থবিজ্ঞানের অধ্যায় 3 বেসিক ক্লাসে। আজকে আমাদের লেকচার 3। এর আগে দুইটা লেকচারে আমরা মোটামুটি এই অধ্যায়ের অনেকগুলো বেসিকই ক্লিয়ার করেছিলাম। নিউটনের প্রথম সূত্র ছিল, দ্বিতীয় সূত্র ছিল, ভরবেগ ছিল, ভরবেগের নিত্যতা সূত্র ছিল। আজকের এই ক্লাসটাতে আমরা এই চ্যাপ্টারের যত টাইপের বেসিক আছে সবগুলা বেসিক শেষ করে পরবর্তী ক্লাস থেকে আমরা কিন্তু এই চ্যাপ্টারের যতগুলা টাইপের সিকিউ আছে একটা দুইটা করে সেই টাইপের সিকিউগুলা দেখবো অ্যান্ড হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে আবার নেক্সট একটা চ্যাপ্টারে চলে যাব। তো প্রথমেই কমেন্ট করো এর পরে কোনটা। হ্যাঁ, তোমাদের কমেন্টেই কিন্তু তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম, দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায়ও আজকে শেষ। এরপরে জাস্ট একটা সিকিউ এর ক্লাস নিব, মোস্ট প্রবাবলি ওয়ান শট ক্লাস নিব দুইটা পার্টে। এই চ্যাপ্টারের সবগুলা টাইপের ম্যাথ শেষ করে দিব। এরপরে কোনটা, নেক্সট ক্যা হে, জানাও জানাও জানাও, জলদি জলদি জানাও। এরপরে এখন চলো আজকে আমরা শুরু করি। তোমাদের আজকে হচ্ছে রবিবার সকাল 8টা বাজে ফিজিক্স যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেই ক্লাসটাই কিন্তু এখন আপলোড হচ্ছে, ঠিক আছে? সো কালকে আবার তোমরা হায়ার ম্যাথ অ্যান্ড জেনারেল ম্যাথের ক্লাস পাবা সোমবারে। সো রবিবার আজকে আমরা ফিজিক্স ক্লাসে আজকে যেটা যেটা শিখবো, এই যে দেখো মহাকর্ষ বল, আমরা মহাকর্ষ বল শিখবো, অভিকর্ষ বল শিখবো, পুলি কনসেপ্টটা শিখবো। অবশ্যই পুলি রিলেটেড ম্যাথ আমরা করবো পরে, বাট আজকে শুধুমাত্র আমাদের কনসেপ্টটা শিখবো। বাট খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ থেকে এবার কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, মোটামুটি অনেকবারই আসে ঘর্ষণ থেকে প্রশ্ন। সো মহাকর্ষ অভিকর্ষ বল আমরা জাস্ট এটা বেসিক কনসেপ্ট দেবো, কারণ এটা থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না। আর পুলিটা থেকে কোয়েশ্চেন আসে বাট খুব কম, বাট ঘর্ষণ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন তোমাদের কিন্তু চলে আসে। সো প্রথমেই দেখো মহাকর্ষ বল কি ভাইয়া, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু মধ্যকার পরস্পর আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এই যে ধরো পৃথিবী, আচ্ছা পৃথিবী না, মনে করো তুমি মঙ্গল গ্রহে চলে গেছো রকেটে করে। এখন এই মঙ্গল গ্রহের পাশে আরেকটা বস্তু আছে। তো এটা হচ্ছে কি তোমার, এই যে তোমার এটা হচ্ছে মঙ্গল গ্রহ আর এটা হচ্ছে যে কোনো একটা বস্তু। তাহলে এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এই যে মঙ্গল গ্রহের সাথে এই বস্তুর যে মাঝখানে যে আকর্ষণ বলটা থাকবে, এই যে মাঝ বরাবর একটা আকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে? মাঝ বরাবর একটা আকর্ষণ বল কাজ করবে। তো এই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো বলো তো? মহাকর্ষ বল। ওকে, এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলবো। এখন এই মহাকর্ষ বল, এখন এই বস্তুটা যদি মঙ্গল গ্রহ না হয়ে এই বস্তুটা হচ্ছে যদি আমাদের পৃথিবী হয়, আমাদের পেয়ারাসা নান্না মুন্না পৃথিবী, এই যে পৃথিবী, এটা যদি আমাদের পৃথিবী হয় এন্ড এই পৃথিবীর সাথে এইটা যদি হয় আমাদের কোনো বস্তু, তাহলে দেখো ভাই এটাও ওয়ান কাইন্ড অফ মহাকর্ষ বলই। এই যে পৃথিবী কি একটা গ্রহ না, এর পাশে একটা বস্তু আছে না, তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল সেটাকেও কিন্তু আমরা মহাকর্ষ বলই বলবো। কিন্তু এখানে চলে আসছে কে বলতো? পৃথিবী। এই মহাকর্ষ বলের মধ্যে যদি একটা জিনিস পৃথিবী হয় তাহলে সেইটাকে আমরা কি বলবো বলতো? অভিকর্ষ বল। দেখো পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা কি বলবো বলতো? অভিকর্ষ বল। ওকে, সো পৃথিবী আর এই বস্তুর মধ্যে বল ছিল কি? অভিকর্ষ বল। এখন পৃথিবীর চারপাশে কে ঘুরে বলতো? চাঁদ। এই চাঁদটা কে? তুমি নিজে। ওকে, সো এই যে দেখো চাঁদ, তো এই যে চাঁদটা ধরো পৃথিবীর চারপাশে যে ঘুরতেছে, সো এই চাঁদের যেই হচ্ছে চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা কি বলবো বলতো? অভিকর্ষ বল, ঠিক আছে? আবার কোথাও একটা সূর্য যদি আমি এঁকে দেই, ধরো এখানে সূর্য আছে, কই দেখি সূর্য, ধরো এই যে এইখানে চাঁদের পিছনে সূর্য, তো সূর্য মামা আমাদের চাঁদের পেছনে। তো এই যে চাঁদের পেছনে ধরো এইটা আমাদের এই যে এখান থেকে লাইট পাচ্ছি আমরা, তো এখানে আমাদের আবার চন্দ্রগ্রহণও হয়ে যাচ্ছে। এটা আবার আলাদা কনসেপ্ট, যেটা আজকাল আলোচনা করলাম না। বাট এই যে মনে করো সূর্য, এই যে আমাদের এইটা হচ্ছে গিয়া তোমার সূর্য, তাহলে এই যে চাঁদ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেইটা কিন্তু মহাকর্ষ, সেইটা হচ্ছে আমাদের কি বল বলতো? মহাকর্ষ বল। কিন্তু চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেইটাকে আমরা কি বলবো বলতো? অভিকর্ষ। তার মানে এই ভাইয়া অভিকর্ষ ওয়ান কাইন্ড অফ মহাকর্ষ। খালি এটা অভিকর্ষ কেন বলি? যদি পৃথিবী চলে আসে, মানে আমাদের একটা বস্তু যদি পৃথিবী চলে আসে, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে আমরা কি বলবো? অভিকর্ষ বল বলবো। এখন মনে করো পৃথিবীর উপরে তোমরা দুইটা বন্ধু দাঁড়ায় আসো। ওকে, ধরো এইটা হচ্ছে গিয়া তোমার একটা বন্ধু,
ঠিক আছে, এই যে একটা বন্ধু তুমি এখানে দাঁড়ায় আছো, আর একটা বন্ধু মনে করো এখানে দাঁড়ায় আছো, তো এই তোমাদের দুই বন্ধুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেও কিন্তু আমরা মহাকর্ষ বল বলবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের দুই বন্ধুর মধ্যে যদি আকর্ষণ থাকে তাহলে আমরা একে অপরের কাছে চলে যাই না কেন, আমরা চিপকে যাই না কেন? আরে কেমনে চিপকাবাই, যে পৃথিবী অনেক জোরে তোমাদের নিজের দিকে টেনে রাখতেছে, তো পৃথিবী এত জোরে টেনে রাখতেছে যে তোমরা নিজেদের মধ্যে যে আকর্ষণ বল সেটা তোমরা ফিলই করো না। আর দেখো মৌলিক বল হচ্ছে কয়টা, 5টা। এই চ্যাপ্টারের লেকচার 1 মোস্ট প্রবাবলি আমরা মৌলিক বল 4টা নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক বল 4টার মধ্যে বলেছিলাম মহাকর্ষ বা অভিকর্ষ বলও একটা মৌলিক বল, কিন্তু ওই বলটা এত বেশি দুর্বল, অনেক বেশি দুর্বল। যেমন এত বড় পৃথিবী, তাও তোমাকে যে বল আকর্ষণ করতেছে তুমি পা দিয়ে লাফ দিয়ে উঠে যেতে পারতেছো, তার মানে কি পৃথিবীর আকর্ষণকে জাস্ট লাফ দিয়ে মানে তোমার পা দিয়েই ভেদ করে ফেলা যায়। সো এটা দেখা যায় যে মহাকর্ষ বল খুবই কম বল, অনেক বেশি কম বল, যার কারণে তোমরা এটা মানে তুমি আর তোমার বন্ধুর মধ্যেও যে একটা আকর্ষণ বল আছে যেটাকে মহাকর্ষ বল বলবো সেটা ফিল করো না, কারণ পৃথিবী তোমাদের নিজের দিকে টেনে রাখতেছে। সো এই ছিল মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। সো এই মহাকর্ষ অভিকর্ষ বল নিয়ে আমাদের যে নিউটন সাহেব সে সব সময় খালি সূত্র দেয়, যেমন তোমার দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, গতি রিলেটেড তো দেখে আসছো। এখন মহাকর্ষও সে ছাড়ে নাই, মহাকর্ষ নিয়েও সে একটা সূত্র দিছে। সো এই নিউটনের এই সূত্রটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র, সেটাকে বলা হয় নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এখন ওই যে একটু আগে দেখে আসছো না আকর্ষণ করে, এই যে একটু আগে আমরা দেখে আসছি যে আকর্ষণ করে, দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এখন এই আকর্ষণ তো করলেই হবে না, এটার মানও তো বের করতে হবে, তাই না? সো এইটা নিয়ে কাজ করছে আমাদের নিউটন সাহেব। সে বলছে যে একটা সূত্র দিছে, যে সূত্রটা দিয়ে আমরা হচ্ছে আসলে এই মহাকর্ষ বলটা কত সেটা অ্যাকচুয়ালি বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো এখানে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে এখানে দেখো নিউটন সাহেব বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ভালো কথা, এবং এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, সেটাও ভালো কথা, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ভাই সবই তো পড়লেন কিন্তু বুঝলাম তো কিছুই না। ওকে, তোমার কথা আমি বুঝি। এই যে ধরো একটা বস্তু, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা, সো আমরা আসলে এই দুইটা বস্তু ধরি, একটা বস্তু ধরলাম M1 একটা বস্তু, এর পাশে মনে করো আছে আরেকটা বস্তু। আচ্ছা M1টার একটু উপরে লিখি কারণ দূরত্ব ধরা হবে আমাদের সেন্টার থেকে। এই যে এইটা হচ্ছে আমাদের M1, এই বস্তু সেন্টার ধরো এইটা। ওকে, এখানে আরেকটা বস্তু আমি আঁকবো, সেই বস্তুটাকে আমি বলবো হচ্ছে M2 বস্তু, এইটার সেন্টার ধরো হচ্ছে এইটা। এই বস্তু দুইটার মধ্যবর্তী একটা কি আছে বলতো, দূরত্ব আছে। সেই দূরত্বটাকে মানে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে। আচ্ছা দেখো, দূরত্ব সবসময় মাপা হয় বস্তুর কেন্দ্র থেকে, কারণ কি একটা গোলাকার বস্তুর সকল ভর এর কেন্দ্র থেকেই কাজ করে, তাই না? একটা দণ্ডাকার বস্তুর সকল ভর এর মাঝ বরাবর কাজ করে। যেমন তুমি ধরো আঙ্গুল দিয়ে, ধরো তুমি হাত দিয়ে তোমার একটা আঙ্গুল, এই যে ধরো তোমার একটা আঙ্গুল, সেই আঙ্গুল দিয়ে তুমি এটারে ব্যালেন্স করতে চাও, তাহলে তুমি মাঝ বরাবর রাখলেই কিন্তু কলমটা ব্যালেন্স হবে, এখানেও হবে না এখানেও হবে না। তার মানে গোলাকার বস্তুর ভর কাজ করতেছে কোথায়, মাঝ বরাবর, বাট বৃত্তাকার বস্তুর ভর কাজ করে কোথায় বলো তো, কেন্দ্র বরাবর। তাই আমরা আসলে সকলগুলো দূরত্ব ভর কেন্দ্র থেকে ধরি, তার মানে কেন্দ্র থেকে ধরি। তো এই যে দেখো M1 M2, আর এদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে চাইলে আমি ডি দিয়েও প্রকাশ করতে পারি, আর দিয়েও প্রকাশ করতে পারি। দূরত্বের ইংলিশ যেহেতু ডিস্টেন্স, তাহলে আমরা এটারে ডি দিয়েই প্রকাশ করি। ওকে, তাহলে এই যে দুইটা বস্তু এরা পরস্পর কত ডিস্টেন্সে আছে, ডি দূরত্বে আছে। তো নিউটন সাহেব বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, তাহলে এই আকর্ষণ বলটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এফ ইকুয়াল টু কি বলতো, এফ ইকুয়াল টু হচ্ছে আকর্ষণ বল। আচ্ছা আমি একটু লিখে নিই, তো তোমরা একটু লিখো। তো এফ হচ্ছে আকর্ষণ বল, M1 কি বলতো, M1 হচ্ছে আমাদের প্রথম বস্তুর ভর। ওকে, প্রথম বস্তুর ভর। M2 আমাদের কি বলতো, এই বুঝে গেছো না? আরে সাবাস, দ্বিতীয় বস্তুর ভর। তাহলে হচ্ছে ডি কি বলতো, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। এই খাতা কলম নেও না কেন রে ভাই, ওগুলো লিখো। আর যাদের সিলেবাসের তারা খালি দেখো, আর যদি তোমার মনে হয় যে না এগুলো আমি নতুন দেখতেছি, তাহলে তোমরা লিখো। লিখা ছাড়া পড়ার কোনো
গুরুত্বই নাই। এইটা যতদিন তোমরা বুঝবা না ততদিনে তোমরা 90+ মার্ক কিভাবে পাবা বলো। m1 ইকুয়াল টু প্রথম বস্তুর ভর, m2 ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ভর, d হচ্ছে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। ওকে নিলাম। এখন মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, তাহলে এই আকর্ষণ বলের মান হচ্ছে আমরা f দিয়ে প্রকাশ করলাম, কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই যে আগে সমানুপাতিক কণাদ্বয়ের ভরের গুণফল কি বলতো, কণাদ্বয়ের তো ভর দুইটা m1 m2, তাহলে ভরের গুণফল কি m1 ইন্টু m2 না, বা এটাতে চাইলে আমরা লিখতে পারি m1 m2। তাহলে এটা হচ্ছে ভরের গুণফল, তাহলে ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে f সমানুপাতিক হচ্ছে আমাদের m1 m2 ভরের গুণফলের সমানুপাতিক। আবার আরেকটা কি বলছে বলতো, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা সমানুপাতিক সম্পর্ক কি, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে। এই যে সমানুপাতিক, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। আর এই ধরো এই যে ভর বেড়ে গেছে তাহলে বল বেড়ে যাবে, ভর কমে গেছে তাহলে বল কমে যাবে। এইটাই হচ্ছে সমানুপাতিক। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কিভাবে লিখি ভাইয়া, এইভাবে লিখি। কেন, কারণ এই যে ডি এর মান যত বাড়া, 1/d² লিখছি না, এখন ডি এর মান যত বাড়াবা, মনে করো ডি এর মান 10 ছিল, তাহলে ভাগফল কত হবে, কম হবে, তাহলে এফ এর মান কি হয়ে যাবে, কম হবে। আবার এখানে দেখো ডি এর মান 50 বানাই দিলাম, তাহলে ভাগফল আরো কমে যাবে, এফ এর মান আরো কমে যাবে। তার মানে এইটা বাড়াইলে এফ এর মান কমে, তাই একটা বাড়াইলে আরেকটা যদি কমে তাহলে সেটাকে আমরা কি বলি বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটা বাড়াইলে আরেকটা যদি কমে তাহলে সেই সম্পর্কটাকে আমরা কি বলি ভাইয়া, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন ডি যদি তুমি বাড়াও, ডি মনে করো এখানে ফার্স্টে 5 মিটার ছিল, এখন ডি হচ্ছে তুমি 10 মিটার করে ফেলছো, তাহলে এটা কি 100 হয়ে যাবে না ডি এর ভ্যালু, মানে ডি স্কোয়ারের ভ্যালু। তার মানে প্রথমের থেকে অনেক বেশি কমে যাবে। তার মানে দূরত্ব যত বাড়াবা বল তত কমবে। আর এটা তো বুঝাই যায় যে এই দুইটা বস্তু ধর যদি আকর্ষণ করে, এদেরকে যত কাছে আনবা তত বেশি আকর্ষণ করবে, যত দূরে নিবা তত কম আকর্ষণ করবে। সো নিউটন সাহেব ভুল কিছু বলে নাই, বলছে যে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, একটা কমলে আরেকটা কমবে। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই যে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d²। আরেকটা বলছে যে এই বল বস্তু কণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই যে দুইটা বস্তু এদেরকে সংযোগ করলে এই মাঝ বরাবর একটা সংযোগ সরলরেখা পাই না, এই মাঝ বরাবর সংযোগ সরলরেখা বরাবরই এই দুইটা বল কি করে, ক্রিয়া করে। সহজ কথা ভাই। এখন এই দুইটাকে যদি আমি একটু কম্বাইন করে লিখি তাহলে আমাদের এখান থেকে কি লেখা যায় বলতো, এফ ইজ প্রপোর্শনাল টু, উপরে লেখা যায় কি বলতো m1 m2, আর এই যে মানে এই যে এটাও যেহেতু সমানুপাতিক তাহলে আমরা এই দুইটাকে লিখতে পারি। এখন এই দুইটা সমানুপাতিক হইলে এইটা চলে যাবে কোথায়, 1 এর সাথে উপরে গুণাকারে, আর এখানে নিচে চলে যাবে d²। এই যে d², এই দুইটা উপরে ছিল না তাই এটা উপরে, আর এটা নিচে ছিল না ভগ্নাংশের তাই এটা নিচে। এখন দেখো এই যে f প্রপোর্শনাল টু m1 m2, মানে m1 m2 বাড়াইলে f বাড়বে, আর f ইনভার্সলি প্রপোর্শনাল টু d²। দ্যাট মিন্স d² যদি তুমি হচ্ছে d বাড়াও তাহলে f কমবে। ওকে, সো নিউটন সাহেব এটাই বলছে। এখন সমানুপাতিক চিহ্ন তো আমাদের কি করতে হয় বলতো, উঠায়া দিতে হয়। তো সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠায়া দিই তাহলে আমাদের এখানে এফ কি আসবে বলতো, এফ ইকুয়াল টু, এটা শোনো, সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে এইটা অলওয়েজ একটা ধ্রুবক বসাইতে হয়। এখন কেন সেটা আমি আর পূর্ববর্তী কোন একটা ভিডিওতে ডিসকাস করছি, আজকে আর করলাম না, বাট কোন একটা ভিডিওতে আবার করবো না। আপাতত জাস্ট এটা মনে রাখো, সমানুপাতিক চিহ্ন উঠায় দিতে গেলে একটা ধ্রুবক আমাদের নিয়ে আসতে হয়। তো অভিকর্ষ বলের জন্য এখন দেখো প্রত্যেকটার জন্য সমানুপাতিক ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন হতে পারে। অভিকর্ষ বলের জন্য যে সমানুপাতিক ধ্রুবক সেইটাকে আমাদের ধরা হয় হচ্ছে জি। আর হচ্ছে এখানে আগে ছিল কি বলতো, এই যে m1 m2 বাই এই যে আমাদের d² এর জায়গায় d² থাকলো। সো m1 m2 বাই d² এর জায়গায় d²ই থাকলো, f ইকুয়াল টু জি m1 m2 বাই d²। ওকে, সো এই যে আমরা সূত্রটা পাইলাম, এইটা দিয়াই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র, আর এইটা দিয়াই হচ্ছে দুইটা বস্তুর মধ্যে কি বল কাজ করতেছে সেইটা আমরা কি করে ফেলতে পারি বলতো, বের করে ফেলতে পারি। তাহলে m1 m2 দুইটা হচ্ছে বস্তুর ভর, এদেরকে গুণ করতে হবে, আর d হচ্ছে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব, আর এই যে g, তাহলে g এর পরিচয়টাও আমরা একটু লিখে নেই। সেই gটাকে আমরা কি বলি বলতো, মহাকর্ষীয় ধ্রুবক। সো মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, 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 ধ্রুবক,
মহাকর্ষীয় ধ্রুবক। এখন জি এর কিছু একটা সিগনিফিকেন্স আছে, জি এর একটা মান আছে, বুঝছো? আগে মানটা লিখো, জি ইকুয়াল টু 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, এখন এই যে দেখো জি এর কিছু পরিচয় আছে। জি এর পরিচয় কি ভাইয়া? জি এর প্রথম একটা মান আছে, জি এর একটা নির্দিষ্ট মান আছে, যেহেতু একটা ধ্রুবক, ধ্রুবকের একটা নির্দিষ্ট মান থাকে, এটার একটা নির্দিষ্ট মান আছে। সেটা নির্দিষ্ট মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অ্যান্ড এটার যে একক হচ্ছে গিয়ে তোমার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অলরেডি আমি এখানে একক সহই লিখছি, বাট এটার মাত্রা কি দেখো, এই যে নিউটন বলের মাত্রা হচ্ছে m/L/T ইনভার্স 2। আর এখানে এই যে এইখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের মিটার বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? L কিউব হয়ে গেল। আর এখানে এই যে এখানে m ছিল না, একটা m ছিল, আর এখানে হচ্ছে দুইটা m মাইনাস, তাহলে একটা m মাইনাস থাকবে। অ্যান্ড এখানে আমাদের এই যে T ইনভার্স 2 যেরকম ছিল, T ইনভার্স 2 সেরকমই থাকলো। সো এই মাত্রাটা মাঝে মাঝে আসে, অভিকর্ষ ত্বরণের মাত্রা নিচের কোন এমসিকিউতে আসে। তো এককার মাত্রাটা মুক্ত রাখবা আর মানটাও মুক্ত রাখবা। তো এই ছিল অভিকর্ষজ বল, যেখানে আমরা এই জি এর মানটা বসায়া এন্ড বস্তু দুইটার ভর এবং বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকলে বল বের করে ফেলতে পারবো। এমসিকিউতে আসতে পারে। সো এখান থেকে আমরা জাস্ট দেখলাম এফ অভিকর্ষজ বল যেটা, সেটা হচ্ছে জি m1 m2 বাই ডি স্কোয়ার, আর জি এর ভ্যালু হচ্ছে 6.673। এটা হচ্ছে অভিকর্ষজ মহাকর্ষীয় ধ্রুবক, আর হচ্ছে এটা একক হচ্ছে এই নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, মাত্র হচ্ছে L কিউব m ইনভার্স 1 T ইনভার্স 2। ওকে, নিউটনের মহাকর্ষ সূত্র আমরা বুঝলাম, এন্ড ওইটা দিয়ে আমরা অভিকর্ষ বল কিভাবে বের করব সেটাও আমরা বুঝলাম। এখন অভিকর্ষজ ত্বরণ কি ভাই? এই সহজ কথা বুঝো ভাই, এটা হচ্ছে গিয়ে তোমার পৃথিবী, তাই না? এটা কি তোমার পৃথিবী? আচ্ছা, ত্বরণ কেন হয় আগে আমারে এইটা বলো ভাই। ত্বরণ কেন হয় ভাই? যদি একটা বস্তু স্থির অবস্থায় থাকে, সেই স্থির অবস্থায় থাকা বস্তুটার ভর যদি হয় m, সেই বস্তুটার উপর যদি বল দাও, বল দিলেই বস্তুটা, আচ্ছা মনে করো এটা স্থির অবস্থায় ছিল, তাহলে ইউ ইকুয়াল টু কি ছিল বলো তো? 0। এই সহজ কথা বুঝো ভাই, এটা স্থির অবস্থায় ছিল রে, এটা স্থির অবস্থায় ছিল, তাহলে ইউ কি ছিল বলো? ইউ ছিল হচ্ছে 0। তাহলে স্থির অবস্থায় বস্তু, তার মানে আদি বেগ ইউ হচ্ছে 0। এখন তুমি যদি বাইরে থেকে কোনো বল না দাও, তুমি যদি এফ না দাও, মনে করো এফ দাও নাই তুমি, তাহলে এই বস্তুটা কি জীবনে কোনোদিন অন্য একটা বেগ প্রাপ্ত হবে? এটার বেগের পরিবর্তন কি হবে? হবে না। এটা স্থির ছিল, স্থিরই থাকবে। তো তখন তুমি কোনো কি পাবা না? ত্বরণ পাবা না। বাট মনে করো তুমি এটারে বল দিলা, মানে হাত দিয়ে ধরো ধাক্কা দিলা, ধাক্কা দেওয়ার কারণে বস্তুটা সরে একটু এখানে চলে আসলো, এবং এটা বেগ কিন্তু আর এই ধরো ইউ 0 থাকলো না, এটা মনে করো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। দেখতেছো এটা চলতেছে, এখন 2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো তুমি দেখতেছো যে এটা চলতেছে, তখন এইটারে আমরা কি বলি বলতো? এখানে একটা ত্বরণের উদ্ভব হইলো। কারণ কি? বেগের পরিবর্তন হইলো, তার মানে ত্বরণের উদ্ভব হইলো। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে বল যদি তুমি ত্বরণ যদি পেতে চাও, তাহলে অবশ্যই 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 একটা তোমাকে কি করতে হবে? বল দিতে হবে। ত্বরণ যদি পেতে চাও তাহলে তোমাকে বল দিতে হবে, বা অন্য কথা বলতে পারি, যদি বল থাকতে হয়, মানে বল যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে ত্বরণ দিতে হবে। দুইটা কথা বললাম, ত্বরণ যদি পেতে চাও বল দিতে হবে, আর বল যদি দাও তাহলে ত্বরণ অবশ্যই হবে। বল দিছো ত্বরণ হবে না, মানে বস্তুটা যদি গতিশীল হয়, বল দেওয়ার কারণে বস্তুটা যদি গতিশীল হয়, ত্বরণ হবে না, এটা কোনোদিন সম্ভব না। বল দিল, বস্তু গতিশীল হইলো, অবশ্যই এখানে কি থাকবে? ত্বরণ থাকবে। সহজ কথা সহজে। এখন ভাই, এটা হচ্ছে তোমার পৃথিবী, উপর থেকে কোনো বস্তুকে তুমি ছেড়ে দিবা, মুক্তভাবে পড়বে ধর বস্তুটা। এই বলো তো, এই বস্তুর উপর পৃথিবী কি অভিকর্ষ বল দিচ্ছে না? তাহলে পৃথিবী যেহেতু কন্টিনিউয়াসলি অভিকর্ষ বল দিচ্ছে, আচ্ছা এই উপর থেকে যখন বস্তুটা তুমি ছেড়ে দিবা, ধরো উপরে ধরে রাখছিলা, ধরো একটা বস্তুকে উপরে তুমি হাত দিয়ে ধরে রাখছিলা, একটু পরে টুক করে ছেড়ে দিবা, যে অবস্থায় ধরে রাখতেছিলা সেই অবস্থায় আদি বেগ কত বলতো? 0। বাট বস্তুটা যখন তুমি ধরে রাখতেছিলা, পৃথিবী কিন্তু ওরে কন্টিনিউয়াসলি নিচের দিকে টানতেছিল, বাট তুমি ছাড়ো নাই দেখে এটার গতির সঞ্চার হচ্ছিল না, তখন ওই মোমেন্টে ত্বরণ ছিল 0। বাট যেই মোমেন্টে তুমি ছেড়ে দিলা, এই বলের কাজ করার কারণে বস্তুটা নিচের দিকে সিরিয়ালি পড়তে থাকলো। এই নিচের দিকে যখন পড়তে থাকলো, তাহলে ত্বরণের কি, মানে বেগের কি পরিবর্তন হবে না? বস্তুটার গতি আস্তে আস্তে বাড়বে না, তার মানে এখানে একটা ত্বরণ কাজ করবে না। সেই ত্বরণটাকে আমরা কি বলবো বলো তো? অভিকর্ষজ ত্বরণ জি। তার মানে যেখানে বল আছে সেখানেই ত্বরণ থাকবে। তো পৃথিবী যেহেতু কোনো বস্তুকে আকর্ষণ করে, তার মানে এখানে একটা আকর্ষণ বল আছে, তার মানে এখানে আকর্ষণ বল থাকার কারণে এখানে একটা ত্বরণও আছে। সেই ত্বরণটাকে আমরা কি বলি বলতো? অভিকর্ষজ ত্বরণ।
সেই ত্বরণটাকে আমরা কি বলি, অভিকর্ষজ ত্বরণ। সেটাকে প্রকাশ করি আমরা কি দিয়ে, জি দিয়ে। তাহলে জি দিয়ে, আচ্ছা এই বস্তুটার ভর ধরো হচ্ছে গিয়া এম, এই পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে, এন্ড এই বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে মানে অভিকর্ষ বল। এই বস্তুটা পৃথিবীকে নিচের দিকে টানতেছে কোন বলে বলতো, কোন বলে টানতেছে, কোন বলে টানতেছে, এই অভিকর্ষ বলে টানতেছে। কোন বল, অভিকর্ষ বল, অভিকর্ষ বল। অভিকর্ষ বল, এই বলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ দিয়ে। একটু আগে এই অভিকর্ষ বল বা আচ্ছা মহাকর্ষ বল আর অভিকর্ষ বল একই জিনিস, বুঝছো? আচ্ছা আমি একটুখানি দেখাই আসি। মনে করো এই দুইটা বস্তুর একটা বস্তু হচ্ছে পৃথিবী, মানে এইখানে আমরা যে এটা প্রকাশ করছি। সো আচ্ছা দেখো এই মাত্রাটা আমি একটু মুছে দেই, এগুলা তুমি আশা করি লিখে ফেলছো নাকি একটু জায়গা বের করে অন্য জায়গায়। আচ্ছা একটু জায়গা বের করে লিখি। মনে করো এই যে দুইটা বস্তু ছিল না, এই দুইটা বস্তুর একটা বস্তু মনে করো যদি পৃথিবী হয়, তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এটা ধরে নিলাম আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর উপরে যে কোনো একটা বস্তু। তাহলে এই পৃথিবীর ভরকে ধরে নাও ক্যাপিটাল এম, আর এই বস্তুর ভরকে ধরে নাও স্মল এম, আর এই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব হচ্ছে গিয়ে পৃথিবীর ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে কি আর। ওকে, তাহলে এই অভিকর্ষ বল এফ ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি, পৃথিবীর জন্য এটা কিন্তু আর মহাকর্ষ বল থাকলো না, যেহেতু একটা পৃথিবী চলে আসছে, পৃথিবীর সাথে অন্য বস্তুর আকর্ষণ বল একটু আগে বুঝে আসে, এটা কিন্তু আর মহাকর্ষ বলি না, আমরা এটারে অভিকর্ষ বলি। যদিও এই বলটাকে মহাকর্ষ বললেও কোনো ভুল নেই, কারণ দুইটা কনসেপ্টই সেম। বাট পৃথিবীকে যখন আমরা নিয়ে আসি, তো একটা বস্তু যে পৃথিবী সেটা বোঝার জন্যই এটারে আমরা কি ধরে নেই বলতো, অভিকর্ষ ধরে নেই। ওকে, সো এখানে জাস্ট এই যে আমাদের একটা আসবে কি বলতো, জি। তাহলে এখানে আমি লিখে নিলাম জি, আরে জি রে বাঁকা দিলাম কেন, তো এখানে আমি লিখে নিলাম জি। তাহলে দুইটা বস্তুর ভরের গুণফল, তাহলে একটা বস্তু হচ্ছে পৃথিবীর ভর যেটা হচ্ছে এম, আর একটা বস্তু হচ্ছে কি বলতো, ওই যে পৃথিবীর উপর কোনো বস্তুর ভর স্মল এম ডিভাইডেড বাই এই দুইটা বস্তুর মধ্যে দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান, সেটা হচ্ছে আর স্কোয়ার। পৃথিবীর জন্য আমরা এই আকর্ষণ বলটাকে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার লিখতে পারি। ওকে, তো এখানে এই ক্যাপিটাল এম কি বলতো, ক্যাপিটাল এম হচ্ছে, আচ্ছা আমি এখানে ক্যাপিটাল এম লিখে দিই, এখানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর, এটা হচ্ছে আমাদের কার ভর বলতো, পৃথিবীর ভর। আর স্মল এম এটা আমাদের কি, পৃথিবীর উপর বস্তুর ভর, মানে পৃথিবীর উপর কোনো বস্তু, ঠিক আছে, পৃথিবীর উপর কোনো বস্তুর ভর। ওকে, পৃথিবীর উপর কোনো বস্তুর ভর, ওকে, বস্তুর ভর, পৃথিবীর উপর কোনো বস্তুর ভর। ওকে, তো আশা করি এটা লিখে ফেলছো। এখন দেখো এই যে এখানে আমাদের একটা ছিল পৃথিবী না, এটা ছিল অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করলে, তো একটু আগে আমরা ফর্মুলা শিখে আসছি, এই যে কি শিখে আসছি বলতো, এই যে এফ ইকুয়াল টু আমরা একটু আগে শিখে আসছি, সেই ফর্মুলাটাই যদি আমি এখানে একটু লিখতে চাই, তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, এই যে বস্তুর ভর কি এম আর পৃথিবীর ভরকে ধরে নিলাম এম, তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু লিখতে পারি কি বলতো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই পৃথিবীর এই যে যদি আমি এখান থেকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ নেই আর, তাহলে জি এম এম বাই এখানে আমাদের কত আর স্কোয়ার। ওকে, এই বলে পৃথিবী আকর্ষণ করতেছে, যেহেতু পৃথিবী আকর্ষণ করতেছে তাহলে অবশ্যই একটা বস্তুর মধ্যে কি আছে বলতো, ত্বরণ আছে। পৃথিবী যেহেতু আকর্ষণ করতেছে, তাহলে বস্তুর মধ্যে একটা ত্বরণ আছে, সেই ত্বরণটাকেই আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা কি ভাই, অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। যেহেতু এখানে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, কোন বলে পড়তেছে, অভিকর্ষ বলে পড়তেছে, তাহলে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত যখন বস্তুটা নিচের দিকে পড়তেছিল, এই মুক্তভাবে পরন্ত বস্তুর যেহেতু আদি বেগ ছিল 0, আস্তে আস্তে বেগ বাড়তেছে, এখন প্রতি সেকেন্ডে কত করে বেগ বাড়তেছে, সেই বেগ বৃদ্ধির হারটাকেই কি বলা হয় বলো, অভিকর্ষজ ত্বরণ। যেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের জি দিয়ে। ওকে, অভিকর্ষজ ত্বরণ বলা হয়, এবং সেই অভিকর্ষজ ত্বরণটাকে প্রকাশ করা হচ্ছে জি দিয়ে। ওকে, এখন আমরা যদি এই অভিকর্ষ বলটাকে ক্যালকুলেট করে বের করতে চাই, অভিকর্ষ বলের জন্য একটা সূত্র, আচ্ছা আমরা জানি কোনো বস্তু পৃথিবীকে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা কি বলি বলতো, ওজন। তাহলে এই এম বস্তুর ওজন, সেটাই কি পৃথিবীর আকর্ষণ বল না? তাহলে এই যে পৃথিবীর আকর্ষণ বলকে আমরা আবার কি বলি বলতো, পৃথিবীর আকর্ষণ বলের অপর নাম আমরা কি বলি, পৃথিবীর আকর্ষণ বলের অপর নাম আমরা বলি হচ্ছে ওজন। তাহলে পৃথিবীর আকর্ষণ বল
সমান সমান আমরা কি বলি বলতো ওজন বলি। মানে পৃথিবী কোনো বস্তু পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা ওজন বলি। আর ওজনকে আমরা প্রকাশ করি কি দিয়ে, ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি বলি বলতো এমজি। চাইলে এটা কি আমরা কি বলতে পারি বলতো এফ বলতে পারি না, কারণ কি কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই তো তার ওজন। তাহলে এই যে ওজন ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এমজি। আচ্ছা, এটা আমরা বলতে পারলাম তাই না। অভিকর্ষজ ত্বরণকে আমরা প্রকাশ করতে পারি জি দিয়ে। ওকে, আচ্ছা এখন তো মহাকর্ষ সূত্র হতে আমরা পাই, তো আমরা মহাকর্ষ সূত্র হতে পাই এই যে মহাকর্ষ সূত্র হতে যেটা পাই, মহাকর্ষ সূত্র হতে আমরা হচ্ছে পাই, মহাকর্ষ সূত্র হতে পাই কি পাই মহাকর্ষ সূত্র হতে পাই এই যে এফ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে পৃথিবীর জন্য জি এম স্মল এম বাই আর স্কোয়ার। ওকে, এখন যেহেতু পৃথিবী এই বলে বস্তুকে আকর্ষণ করতেছে এবং এই বস্তুটার একটা ত্বরণও হয়েছে, তাহলে আমরা বলের আর একটা সূত্র জানি না, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু কি এম এ না। যেই বস্তু গতিশীল হচ্ছে সেই বস্তুর ভর এবং সেই বস্তুর অভিকর্ষজ ত্বরণ। এখন এখানে গতিশীল হচ্ছে কে বলতো, ছোট বস্তুটা, এম বস্তুটা না। এই যে এফ আকর্ষণ বলের কারণে ছোট বস্তুটাকে কি তোমার হচ্ছে আকর্ষণ করতেছে না, তাহলে এই ছোট বস্তুটা গতিশীল হচ্ছে। আর গতিশীল হওয়ার কারণে অভিকর্ষজ ত্বরণ, এই যে এটা হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণ, তাই না। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি বলো, জি হচ্ছে না, অভিকর্ষজ ত্বরণ। ওকে, তাহলে আমাদের এই যে দেখো আমাদের যে বস্তুটা অভিকর্ষজ ত্বরণ, আমাদের এই যে জি বস্তুটা আমাদের আকর্ষণ করতেছে, যার কারণে এই যে ত্বরণটা, সেই ত্বরণটাকে আমরা কি বলতেছি বলতো অভিকর্ষজ ত্বরণ। যেহেতু বস্তুটা এই এম ভরের বস্তুর উপর ত্বরণ কাজ করতেছে, তাহলে এই বলকে মহাকর্ষ সূত্র অনুযায়ী এই বলটাকে আমরা লিখতে পারি জি এম বাই আর স্কোয়ার। আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি এম এ, মানে হচ্ছে এম আর অভিকর্ষজ ত্বরণ এখানে কাজ করতেছে, ত্বরণ হিসেবে আসতেছে জি। তাহলে এই যে এফ আর এই এফ, এই দুইটা সমান, তাই না। এই দুইটা কি ভাই সমান, কারণ কি, কারণ এই যে এই বস্তুটাকে পৃথিবী এই বলে আকর্ষণ করতেছে, এই বলে আকর্ষণ করার কারণে এই বস্তুটা গতিশীল হচ্ছে, গতিশীল কারণ হওয়ার কারণে একটা ত্বরণ হচ্ছে। তাহলে দ্বিতীয় সূত্র হতে, নিউটনের যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্র হতে আমরা জাস্ট কি বলতে পারি, এফ ইকুয়াল টু এম এ। যেহেতু এখানে এফ হচ্ছে আমাদের বস্তুর ভর আমরা জানি এবং ত্বরণও জানি, তাহলে এফ ইকুয়াল টু এম জি। তাহলে এই যে বলটা আর এই যে বলটা, এই দুইটা বল সমান, তার মানে এখানে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো, এফ এর জায়গায় আমরা লিখতে পারি এম জি। আর এখানে আমাদের এই যে আগে থাকতে ছিল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এখন এই এম আর এই এম কাটা, তো সুতরাং আমরা এই যে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু আমরা কি পাই বলো, অভিকর্ষজ ত্বরণ আমরা কি পাই, জি এম বাই আর স্কোয়ার। ওকে, খুবই সুন্দর। তাহলে অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, যেখানে এম কি অলরেডি জানো তুমি, পৃথিবীর ভর, আর কি পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে কি ধ্রুবক। এখন পৃথিবীর ভর কিন্তু ভাই চেঞ্জ হয় না, তাই না। আর অভিকর্ষজ ধ্রুবক এটা অলরেডি ধ্রুবক, তাহলে জি এর মান নির্ভর করে, জি ইজ প্রপোর্শনাল টু অভিকর্ষজ ত্বরণ, জি এর মান নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর, আর স্কোয়ার উপর। এখন পৃথিবী কিন্তু সুষম গোলক না, এই যে পৃথিবীটা একটু কি চ্যাপ্টা। তো এটা যদি হয় কেন্দ্র, এই যে এইটা, তাহলে এই যে অঞ্চলটা, সেই অঞ্চলগুলোকে আমরা কি বলি বলতো বিষুবীয় অঞ্চল। সেটা আমরা কি বলি বলতো বিষুবীয় অঞ্চল। খ নম্বরে এই প্রশ্নটা খুবই আসে, সো আমি তোমাদের বুঝাই দেই, একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। সো এই অঞ্চলটাকে আমরা কি বলি বলতো বিষুবীয় অঞ্চল। আর এই অঞ্চলটাকে একদম এই বরাবর যে অঞ্চল থাকে, ডানে বামে যেটাই হোক, ডানে অথবা উপরে অথবা নিচে, ডানে অথবা বামে, এই যে আমি যদি এই বাম সাইডেও নিতাম, তো এই অঞ্চলটারেও কি বলতে বলো তো বিষুবীয় অঞ্চল। আর উপরে যদি আমি নেই বা এই পাশেও যদি নেই, এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু। তাহলে এইটাকে আমরা কি বলবো বলতো, এইটার আমরা বলবো হচ্ছে মেরু অঞ্চল। তো যেহেতু দেখতেছো পৃথিবী একটা সুষম গোলাকার না, তাহলে আর যে পৃথিবীর ব্যাসার্ধ, এই আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর এটারও ধর হচ্ছে আমরা আর প্রাইম দিয়ে ডিনোট করলাম, এই দুইটা কি সেম হবে, অবশ্যই না। তাহলে বিষুবীয় অঞ্চলে আর এর মান কি হবে ভাইয়া, বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি। তাহলে আমরা বলতে পারি যে বিষুবীয় অঞ্চলে আর বেশি। তাহলে বিষুবীয় অঞ্চলে আর হচ্ছে বেশি, বিষুবীয় অঞ্চলে আর বেশি। আর যদি বেশি হয় তাহলে বেশি মান দিয়ে যদি এককে তুমি ভাগ করো, তাহলে জি কি হবে বলতো,
এই জি কি হবে বলো তো, কমে যাবে না? এই যে দেখো, এই মানটা যদি বড় হয় তাহলে ভাগফল ছোট হবে, তার মানে জি কি হবে, কমে যাবে না? তাহলে বিষুবীয় অঞ্চলে আর বেশি, সুতরাং সুতরাং জি কম, জি কম, এইটা মনে রাখবা। তাহলে বিষুবীয় অঞ্চলে আর বেশি এবং হচ্ছে জি কম, এবং জি এর এই মানটা হচ্ছে, জি এর এই মানটা হচ্ছে 9.7803, 9.7803 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এভাবে কিভাবে বের করছে ভাইয়া? এই যে অভিকর্ষ মানে মহাকর্ষীয় ধ্রুবক বসাইছে, পৃথিবীর ভর বসাইছে, আর বিষুবীয় অঞ্চলে আর এর মান বসায়, এই যে বিষুবীয় অঞ্চলে আদর্শ আর এর মান হচ্ছে সবচেয়ে কম, সেটা হচ্ছে 9.7803 মিটার পার সেকেন্ড। তাহলে বিষুবীয় অঞ্চলে আর বেশি, এই যে মানে হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বেশি, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কম হয়, এবং এই কম মানটা হচ্ছে 9.7803 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি মেরু অঞ্চলের কথা বিবেচনা করি, তাহলে এই যে মেরু অঞ্চলে আর কি বলতো, আর কি, এই বেশি না কম? অ্যান্সার মি প্লিজ, অ্যান্সার মি। তো এটা কি হবে? আর হচ্ছে কম হবে। এই অ্যান্সার করবা কিভাবে ভাই? বললেন তো অ্যান্সার করেন। অ্যান্সার করবো কি আমি পাগলের মতো একা একা চিল্লাবো ভাই কম, ভাই বেশি? আরে না, কমেন্ট করবা। আরে বুঝে না বোকা বলবে। সো এখানে দেখো, বোকা ছেলে মেয়ে তোমরা বুঝো না কেন? কমেন্ট করবা। আমি যখনই তোমাদের বলবো এই এটার অ্যান্সার দাও, তো সাথে সাথে কমেন্ট করে ফেলাবা। তখন আমি দেখবো ওরে তোমরা তো ফুল ক্লাস করতেছো। আর যারা ফুল ক্লাস যদি না করো, ঘন্টার পর ঘন্টা ক্লাসগুলো কিন্তু আমি আর বানাবো না, ঠিক আছে? তো ফুল ক্লাস করতে হবে তোমাদের। ওকে, এখান থেকে দেখো আমরা কি লিখবো, মেরু অঞ্চলে আর কম। তাহলে আর কম হইলে, যে কম মান দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগফল তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে আমাদের জি কি হবে বলতো? সুতরাং আমরা এখানে বলতে পারি জি বেশি, জি হবে কি বেশি। ওকে, আর এই জি এর সর্বোচ্চ মান যেটা, সেটা হচ্ছে কি, জি এর যে সর্বোচ্চ মান এটা কি, আচ্ছা এটা কোন অঞ্চলে ছিল বলতো? এটা ছিল হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলে। এটা ছিল আমাদের বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। জি এর যতগুলো মান আছে দেখো, আর এর কারণে বিভিন্ন অঞ্চলে জি এর মান ভিন্ন ভিন্ন হবে। তাহলে আর জি এর মান আর এর কারণে সবচেয়ে কম, সেটা হচ্ছে 9.7803 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে জি এর মান সবচেয়ে বেশি, জি এর মান এখানে সবচেয়ে বেশি, সেটা কত বলতো? এইটা হচ্ছে গিয়ে তোমার 9.83217, 9.83217, 9.83217, 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের বিষুবীয় অঞ্চল আর বেশি এবং মেরু অঞ্চল আর কম। ওকে, জি এর মান হচ্ছে 9.7803 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের কোন অঞ্চল? এটা আমাদের হচ্ছে মেরু অঞ্চল। এটা আমাদের কোন অঞ্চল? এটা আমাদের হচ্ছে মেরু অঞ্চল। তাহলে জি এর মান সবচেয়ে বেশি হচ্ছে বিষুবীয়, কম হচ্ছে বিষুবীয় অঞ্চলে, সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে, সেটা আমরা তোমাদের লিখে দিলাম। এটা খ নম্বরে আসলে জাস্ট এই চিত্রটা দিয়ে এটাই ব্যাখ্যা করবা যে আর এর মান এখানে যেহেতু বেশি, তাহলে এই যে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে জি এর মান কম হবে, এবং হচ্ছে জি এর সবচেয়ে কম মান হচ্ছে 9.78, আর মেরু অঞ্চলে আর এর মান কম, তার মানে জি এর মান বেশি হবে, এটা হচ্ছে 9.83। ওকে, এখন জি এর আদর্শ মান, এই যে অভিকর্ষজ ত্বরণ, এই যে জি এর আদর্শ মান তোমরা সবাই জানো 45 ডিগ্রি অক্ষাংশে জি এর আদর্শ মান পাওয়া যায়, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি জি এর আদর্শ মান, যেটা তোমরা সবাই অলরেডি মুখস্থ করো, এন্ড আমরা ম্যাথেও এটা ব্যবহার করি। সো এই ছিল অভিকর্ষজ ত্বরণ রিলেটেড যাবতীয় আলোচনা। এখন আজকে আমরা পুলি রিলেটেড কনসেপ্টটা দেখবো। আচ্ছা ভাই, পুলির পরে কি আছে ভাই? ঘর্ষণ। ঘর্ষণ আজকের ক্লাসে আর থাকবে না, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কনসেপ্ট। সো এই কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসে প্রায় 30 মিনিট ধরে এই কনসেপ্টে আলোচনা করবো। সো এই যে আমাদের লেকচার 3 এর পার্ট 2 তে ঘর্ষণ রিলেটেড আলোচনা আমরা করবো। আজকে শুধুমাত্র পুলি পর্যন্তই আমাদের থাক। তো এখানে দেখো, পুলি কি ভাই? পুলি মানে হচ্ছে কোনো একটা বস্তুকে তুমি যদি ঝুলাইয়া দাও তাহলে সেটাকে কি বলা হয়? যে এখানে একটা কপি কল, সেটাকে আমরা কি বলি বলতো? পুলি। এখন পুলির এখানে এই যে তলে ঘর্ষণ থাকতেও পারে, নাও থাকতে পারে। সো পুলিতে ঘর্ষণ থাকবে কি থাকবে না সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। আপাতত আজকের আলোচনার মধ্যে ধরে নাও যে এই বস্তুটাতে কোনো কি নাই, তোমার হচ্ছে ঘর্ষণ নাই। ওকে, এখন যেহেতু ঘর্ষণ নাই, এখানে একটা চাকা দিয়ে তুমি এইটাকে যেহেতু এইভাবে ঝুলাইয়া দিছো, তার মানে এই বস্তুর যে ওজন, মানে এই যে পৃথিবী এইটার নিচের দিকে আকর্ষণ করতেছে না, এইটা কি বলতো? ওজন না? W=mg, এটা কি মূলত বস্তুটার ওজন। আর এম কি বলো? এম কি? এই যে এই বস্তুটার ভর,
এই বস্তুর ভর। সো আমি জাস্ট একটুখানি এখানে লিখে দেই এম এম এই যে একটা বস্তু আছে না আমাদের, এই যে একটা বস্তু, এটা বস্তুটা দেখছো, সেই বস্তুর ভর হচ্ছে এম। আর এই স্মল এম কি, এই বস্তুর ভর। এই স্মল এম হচ্ছে, এটারে আমরা ধরে নিলাম হচ্ছে প্রথম বস্তু, এটারে ধরে নিলাম আমরা প্রথম বস্তু, এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে ঝুলন্ত ভর। এই যে এটারে আমরা ধরে নিলাম হচ্ছে ঝুলন্ত ভর, মানে একটা বস্তুকে ঝুলাই দিব। কপি কলারের কাজই হচ্ছে কি লিখলাম, এটা ঝুলন্ত বস্তুর ভর। এই যে ঝুলন্ত বস্তুর ভর, সেটা হচ্ছে আমাদের এম। আর জি তো এতক্ষণ ধরে আলোচনা করলামই, অভিকর্ষ যে ত্বরণ। তাহলে এই যে তখন এই যে ঝুলন্ত বস্তুর ওজনটা হবে কি বলতো, এমজি। ভাই এখানে একটা কপি কল আছে, তুমি যখন একটা বস্তুকে ঝুলায় দিবা, তাহলে এই যে ওজনটা উপরের দিকে একটা বল দিবে না, এই যে ওজনটা যখন নিচের দিকে পড়ে যাইতে চাবে, উপরের দিকে একটা বল দিবে না, সেই বলটাকে বলা হয় টান বল। তখন টানের কনসেপ্ট আমি তোমাকে এখন আর বুঝাবো না। সো আমি তোমাকে ধরে টানটা তোমার কাছে একটু কনফিউজিং হয়ে যাইতে পারে, এটা ইন্টারে বিস্তারিতভাবে বোঝানো হবে টান কি, টান বল কি। আপাতত টান বল কোনো কনসেপ্ট আনারই দরকার নাই, জাস্ট মনে করো যেহেতু এখানে বস্তুটা নিচের দিকে যাচ্ছে এবং অভিকর্ষ বলে কাজ করতেছে, আর এখানে যেহেতু একটা সুতা দিয়ে এখানে বাঁধা হইছে, তাহলে এই যে বস্তুটা নিচের দিকে যাচ্ছে, সেই ওজনের সমপরিমাণ বল উপরের দিকে কাজ করবে না। এই শুনো, তুমি এই যে ধরো দড়ি দিয়ে কোনো একটা কিছু টানতেছো, তুমি যত জোরে টানবা ওই বস্তুটা ঠিক তোমার টানটাই পাবে না, তোমার টানটাই তো পাবে। তুমি যত জোরে টানবা ওই বস্তুটাও ঠিক তত জোরেই যাবে, তুমি যত আস্তে টানবা ওই বস্তুটা ঠিক তত আস্তে যাবে। তাহলে তোমার টানটাই কিন্তু ওই বস্তুটা পাবে, তাই না? তাহলে এখান থেকে দেখতেছি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখানে আমরা দেখতেছি কি যে প্রথম বস্তু, তো তোমার এখানে আসলে বাইরে থেকে কোনো বল নাই, এটা লিখে রাখো। এই যে ঝুলন্ত বস্তুর ভর আমি মুছে দিচ্ছি, এখানে বস্তুটার উপর বাইরে থেকে কোনো বল নাই, বস্তুটাকে জাস্ট একটা কপি করে ঝুলায় রাখছো। তো সেই বস্তুটাকে পৃথিবী একটা বলে আকর্ষণ করতেছে, সেই বলটা হচ্ছে বস্তুর ওজনের সমান, সেটা হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। ডাব্লিউ ইকুয়াল টু কি বলো, সেই বলটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখন এম জি যদি বস্তু হয়, তাহলে এই বস্তুটা হচ্ছে নিচের দিকে পৃথিবী এম জি বলে আকর্ষণ করতেছে। ওকে, পৃথিবী এই বস্তুটাকে এমজি বলে আকর্ষণ করতেছে। এন্ড এই পৃথিবীর পুরা আকর্ষণের টানটা, মানে পুরা আকর্ষণ বলটা পাচ্ছে কে বলতো, এই বস্তু পাচ্ছে না, তো এই বস্তু যদি পায়, তাহলে এই এম যদি বেশি হয়, তাহলে বস্তুটাকে এদিকে টেনে নিয়ে আসবে না। এই যে বস্তুটা কুই এখন এইটা এই যে এখানে এই বস্তুটার এই আকর্ষণের কারণে বস্তুটা এদিকে চলে যাবে, একটা টান বল ফিল করবে না, সো এই বস্তুর মধ্যে একটা বল কাজ করবে, সেই বলটা কার সমান, এই যে ডাব্লিউ বলের সমান। সেই ডাব্লিউ বলের কারণে বস্তুটা নিচের দিকে চলে যেতে চাবে। এন্ড এই যে বস্তুটা, সেই বস্তুটার যেই ডাব্লিউ বলের কারণে যদি এই বরাবর চলে যেতে চায়, তখন এই বস্তুটার মধ্যে একটা কি হবে বলতো, ত্বরণের সৃষ্টি হবে না, ত্বরণের সৃষ্টি হবে। সো এই ত্বরণটা চাইলে আমরা বের করে ফেলতে পারবো না। সো এই রিলেটেড যে ম্যাথগুলো দেখতেছো না, এখানে আমরা এই যে ত্বরণটা বের করতে পারবো, তাই না? তো এই রিলেটেড ম্যাথগুলোতে না আসলে সবচেয়ে বেশি তোমার ইম্পর্টেন্ট যে এই বিষয়টা হবে, সেটা হচ্ছে ত্বরণ। তোমাকে ত্বরণ বের করতে বলবে, অ্যান্ড হচ্ছে তোমার এই ত্বরণটা বের হয়ে গেলে মাঝে মাঝে দেখা যাবে এই পুলি রিলেটেড ম্যাথ দিয়ে কতটুকু সরণ হবে সেটাও বের করতে বলে। সো এই ম্যাথটা করার দুইটা ওয়ে আছে, একটা টেনশন মানে হচ্ছে টান বল দিয়ে। এখন টান বল নিয়ে যদি তোমাকে সাথে আলোচনা করতে চাই, তাহলে অনেক সময় লেগে যাবে, আর টান বল তুমি বুঝতে একটু টাফ হবে, আর অনেকগুলো প্র্যাকটিস করো, যেহেতু এই টপিকটা এত বেশি আসে না। সো যদি আসে তাহলে কিভাবে করবা সেটা আমি জাস্ট তোমাকে একটু বলে দিই, যে টান নিয়ে তোমার কোনো কাজ নেই, তোমার মূলত কাজ কিসে, তোমার মূলত কাজ হচ্ছে এই যে বস্তুটার উপর মোট কি পরিমাণে বল কাজ করতেছে, তোমার কাজ হচ্ছে সেইটা বের করা এবং মোট ভর বের করা, ঠিক আছে? সো আমরা তো এখানে ধরেই নিছি যে এই যে ধরি ত্বরণ হচ্ছে এ। এখন ত্বরণ যদি এ হয়, তুমি আমাকে বলো তো, এই যে এই সুতাটা দিয়ে যদি টানে, তাহলে এই M1 বস্তুর জন্য ত্বরণ এ হবে, এই বস্তুর জন্য ত্বরণ এ হবে। কেন? কারণ এই বস্তুটার ত্বরণ তো জি ছিল, তো এখন তো আর জি বলে সে যাচ্ছে না, এই বলটা তো তাকে বাধা দিচ্ছে, তাই না? তাহলে এখন নতুন ত্বরণ, যে এই বস্তুটাও এ ত্বরণে যাবে, এই বস্তুটাও এখন এ ত্বরণেই যাবে। কারণ কি? কারণ এই যে নতুন ত্বরণ তো এখন এ, কারণ এই বাধাটা যদি না থাকতো তাহলে জি ত্বরণ হইতো, বাট বাধা যেহেতু আছে তাহলে নতুন ত্বরণ কি, এ। এখন ত্বরণ বের করার ফর্মুলা কি বলতো, এফ ইকুয়াল টু এম এ না? ত্বরণ বের করার ফর্মুলা কি, এফ ইকুয়াল টু এম এ না? এফ কি? এফ হচ্ছে গিয়ে কোনো বস্তু, যে বস্তু ত্বরণ বের করবা তার উপর প্রযুক্ত বল,
এফ হচ্ছে গিয়ে তার উপর প্রযুক্ত বল। তাহলে এখানে এফটা জানে আমাদের কি ছিল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল, তাই না? এফটা ছিল আমাদের প্রযুক্ত বল, সো এফ ছিল আমাদের প্রযুক্ত বল। এম কি ছিল, এম হচ্ছে গতিশীল বস্তুর ভর, বুঝো এটা কিন্তু গতিশীল বস্তুর ভর, আর এ হচ্ছে কি ত্বরণ। ওকে, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করো, এই যে বস্তুটা যখন গতিশীল হবে তাহলে এইটার উপর ভর কি কাজ করবে বলতো? তাহলে এই যে মোট ভর, এই গতিশীল বস্তু যখন গতিশীল হবে, আচ্ছা এই যে বস্তুটা এটার ওজনের কারণে এখানে একটা বল লাভ করবে, যার কারণে পুরা সবগুলো বস্তু একসাথে নিচে পড়বে, আলাদা আলাদা তো পড়বে না, একসাথে নিচে পড়বে। তাহলে সবগুলা একসাথে গতিশীল হবে, এইটাও গতিশীল হবে, এটাও গতিশীল হবে, দুইটা বস্তু একই সাথে গতিশীল হবে, এবং দুইটা বস্তুর ত্বরণ কি হবে, একই হবে। এই বস্তুরও যে ত্বরণ হবে এই বস্তুরও ত্বরণ হবে। তো এই বস্তুর ত্বরণ বের করা আর এই বস্তুর ত্বরণ বের করা সেম, কারণ যেহেতু তিনটা জিনিসই, এই দুইটা জিনিসই একই সাথে পড়তেছে, তাহলে বস্তুগুলোর ত্বরণও কি সেম। সো আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুটার মোট ভর, ভর যদি আমরা বের করি তাহলে এটার আমরা কি বলতে পারি বলতো, মোট ভর। তাহলে মোট ভর যেহেতু এখানে আমাদের এম আর এই ক্যাপিটাল এম দুইটাই হবে না, দুইটা যোগ করে আমরা যে ভর পাবো, কারণ কি এ ত্বরণে গতিশীল হয়েছে, এই বস্তুটা কি একা গতিশীল হয়েছে না রে ভাই, এই বস্তুটাও তো গতিশীল হয়েছে। তাহলে মোট ভর কি এম আর ইন্টু এম। এখন এ বস্তুর উপর কার্যকল বল, তাহলে এই যে এই বলটা হচ্ছে কি বলতো, কার্যকল বল। তো বলটা হচ্ছে কি কার্যকর বল। তো এখন আমরা যদি এইখানে বলি কার্যকর বল, তোমরা দুইটা জিনিস জাস্ট বের করবা, কার্যকর বল বের করবে। তো কার্যকর বল, তাহলে কার্যকর বলটাকে যদি আমি এফ দিয়ে প্রকাশ করি, আচ্ছা এটা তো জাস্ট তোমার বোঝার জন্য লিখছি, এখন এইটাকে সলভ করার জন্য প্রথমে তুমি সবার আগে মোট ভর বের করবে। এখন মোট ভরকে কোনো একটা কিছু দিয়ে প্রকাশ করতে হবে, তাই না? আচ্ছা দাঁড়াও, মোট ভরটাকে কোনো কিছু একটা দিয়ে প্রকাশ করি। তাহলে মোট ভর এটাকে আমি ধরো এম প্রাইম দিয়ে প্রকাশ করলাম, তাহলে এম প্রাইম ইকুয়াল টু কি হবে বলতো, এই যে স্মল এম প্লাস ক্যাপিটাল এম। সো এই যে তোমার স্মল এম প্লাস হচ্ছে ক্যাপিটাল এম, কারণ কি যখন বস্তুটা গতিশীল হবে তাহলে এই যে এই ভরও কার্যকর হবে, এই ভরও কার্যকর হবে, কারণ সবগুলো একসাথে পড়তেছে। সো এই যে মোট ভর হচ্ছে এম প্রাইম ইকুয়াল টু এম প্লাস এম। এখন মোট বল সেটা যদি এফ প্রাইম ধরি, তাহলে এই এফ প্রাইম, তাহলে এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে বলতো, শুধুমাত্র একটা বল। সেই বলটা কি, বস্তুর ওজন বা অভিকর্ষজ ত্বরণের সমান, তার মানে কি ভর ইন্টু ত্বরণ, এই যে অভিকর্ষজ ত্বরণ ডাব্লিউ। তাহলে মোট বলে কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে এই যে এফ প্রাইম ইকুয়াল টু কি, আমরা এফ প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এফ প্রাইম মানে হচ্ছে এম জি। তাহলে এই বস্তুটার উপর মোট বল হচ্ছে এম জি, মোট ভর হচ্ছে এম প্রাইম, আর ত্বরণ হচ্ছে এ। সুতরাং আমরা নিউটনের সূত্র থেকে লিখতে পারি, আমরা এই যে এই সূত্রটা থেকে লিখতে পারি, আমরা জানি দিকে লিখতে পারি। এটা একদম ইজিয়েস্ট ওয়ে পুলি রিলেটেড ম্যাথ সলভ করার, এটা একদম ইজিয়েস্ট ওয়ে। টান দিয়ে চাইলে করতে পারো, বাট ওটা হার্ড হয়ে যাবে তোমার জন্য। তো এখানে এফ 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 টোটাল বল কত বলো, টোটাল বল কত, এফ প্রাইম না, এফ প্রাইমের বাইরে আর কোনো বল কাজ করছে না। তাহলে এই যে এফ প্রাইম টোটাল বল তোমার, এফ প্রাইম ইকুয়াল টু টোটাল বল তোমার কত বলো তো, এফ প্রাইম টোটাল বল হচ্ছে তোমার জাস্ট এম জি, এফ প্রাইম ইকুয়াল টু এম জি। আচ্ছা এটা একটু পরে লিখতেছি আমি, তাহলে আমার হচ্ছে মোট বল এফ প্রাইম ইকুয়াল টু আমাদের কি বলতো, এই যে মোট ভর সেটাকে আমরা বলতে পারি এম প্রাইম, আর এই যে ত্বরণ যেটা সৃষ্টি হয়েছে সেটা এ। এখন তোমার লাগবে কি বলতো, ত্বরণ, এই যে বস্তুটার ত্বরণ কত হয়েছে সেটা। তাহলে এ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো বলতো, উপরে হবে হচ্ছে আমাদের এফ প্রাইম, আর ভাগ হিসেবে যাবে কি এম প্রাইম। এখন এফ প্রাইম মানে কি বলতো, এফ প্রাইম মানে হচ্ছে আমাদের কিন্তু এম জি, এফ প্রাইম মানে কি আমাদের এম জি। এই যে হ্যাঁ এটা স্মল এম কেন দিলাম, এটা তো ক্যাপিটাল এম, এই যে এম জি, এই যে এফ প্রাইম ডাব্লিউ ইকুয়াল টু এম জি না। তো এই যে এম প্রাইম কার্যকর বল, কারণ কি এই বস্তুটার ভরটা জুড়ে দিচ্ছে, এটা পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে সেই বলটাই এখানে গিয়ে এই বস্তুর উপর কার্যকর হচ্ছে। তাহলে মোট বল আমাদের কত, এম জি। ওকে, মোট বল হচ্ছে আমাদের এম জি, এই যে দেখো নিচের দিকে এম জি নিচের দিকে। তো এম জি আর এই যে এম প্রাইম মানে কি বলতো, এই যে ক্যাপিটাল এম বাই স্মল এম। তো সুতরাং ত্বরণ তুমি কত পেয়ে যাচ্ছ, এই যে ত্বরণ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, এম জি বাই স্মল এম বাই প্লাস ক্যাপিটাল এম। তো এইভাবে তুমি মনে রাখতে পারো শর্টকাট ফর্মুলা হিসেবে। এখানে আমরা কি পাচ্ছি, এই যে এই বস্তুটার ত্বরণ পাচ্ছি, এখানে ক্যাপিটাল এম কি, যে বস্তুটাকে ঝুলা দিছো সেটা, যে অভিকর্ষজ ত্বরণ, আর স্মল এম এই ক্যাপিটাল এম কি, যে বস্তু ঝুলা দিছো সেটার ভর, আর স্মল এম কি, এই যে বস্তুটার গতিশীল হবে সেই বস্তুর ভর। সো এইভাবে আমরা ত্বরণ বের করবো। আলটিমেটলি এখানে ত্বরণই চাই, তারপরে স্মরণও চাইতে পারে। তো ত্বরণ বের করলে সময় টময় দিয়ে দিবে। সো ম্যাথে যখন আমরা সৃজনশীল করব কি কি দেয়া থাকে ওইখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আপাতত দেখো এই যে এই বস্তুটার উপর এই যে এইটা মনে করো এম বস্তু না, এই বস্তুর উপর ত্বরণ যদি বের করতে চাই, তাহলে এই বস্তুটার ত্বরণ ধরে নিলাম আমি এ,
আবারও এই বস্তুটার ত্বরণ ধরে নিলাম এ। এখন দেখো এখানে কয়টা বল কাজ করতেছে ভাইয়া, এখানে দুইটা বল কাজ করতেছে। একটা বল এই যে 10 কেজি না, এটার আমরা ধরলাম M1 বস্তু, আর এখানে এটারে ধরলাম আমরা M2 বস্তু, যদিও এখানে 5 কেজি দেওয়া আছে। তো এটার আমরা M1 বস্তু ধরলাম, এটা ধরলাম আমরা M2 বস্তু। তাহলে M1 বস্তুর জন্য ওজন W1, সেটা কি বলতো M1 ইন্টু জি না, কারণ এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে একটা টানতেছে যে বলে, সেই এই বলটা নিচের দিকে W1। আবার এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে টানতেছে, সেটা কি W2। সো এই যে W2 ইকুয়াল টু কি বলতো, এই বস্তুটাকে টানতেছে না, তাহলে M2 ইন্টু আমরা কি লিখতে পারি জি। সো M1 ইন্টু জি নিচের দিকে কাজ করতেছে এন্ড M2 ইন্টু জি উপরের দিকে কাজ করতেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে M1 ইজ গ্রেটার দেন M2। তাহলে দেখ M1 বলটা কি বড় না, যেহেতু M1 বড় তার মানে W1 ওজন কি বেশি না। এখন তুমি আমাকে বলো ভাই, এই ওজনটা কাজ করতেছে এই দিকে, এই বস্তুটাকে টানতেছে, তাহলে এই বস্তুটাকে টানতেছে কোন দিকে বলো তো, এই দিকে। আচ্ছা, যদিও এই বস্তুটাকে এই দিকে একটা টান কাজ করতেছে, এই বস্তুটার উপর এইদিকে আরেকটা টান কাজ করতেছে, এখানে মাঝখানে যেহেতু এই বস্তুটার একটা নিট টান আছে, এই বস্তুটার একটা নিট টান আছে, সেই নিট টানটা কি বলতো এম এ এর সমান। ওই যে নিট টান, সেই নিট টানটা হচ্ছে কার সমান, এম এ এর সমান। তো তুমি যদি টি টান দিয়ে ম্যাথটা করতে চাইতা, তাহলে এখানে একটা টান পাইতা, এখানে আরেকটা টান পাইতা, আর বস্তুর ত্বরণের কারণে এটার একটা ত্বরণ হইতো। তো টান দিয়ে এই ম্যাথটা করা যায়। তো আমরা টান দিয়ে করব না, আমরা জাস্ট ওজন দিয়ে করব। সো এখানে ওজন W1 কাজ করতেছে, এখানে ওজন W2 কাজ করতেছে, বাট একটা ওজন আর একটা ওজনের কি বলতো বিপরীতে না, একটা ওজন আর একটা ওজনের কি বিপরীতে। সো এখানে এই বস্তুটার উপর একটা নেট বল কাজ করবে F ইকুয়াল টু এম এ। সো আমরা টান দিয়ে যদি করতে চাইতাম, তাহলে টান দিয়ে করলে ম্যাথটা অন্যরকমই হইতো, বাট আমরা টান দিয়ে করব না, আমরা জাস্ট ওজন দিয়ে করব। তাহলে এই বস্তুটার উপর কার্যকর বল, তাহলে এই যে এম বস্তুর উপর কার্যকর বল যদি তুমি বের করতে চাও, এম বস্তুর উপর মোট বল, মানে মোট বল কি কার্যকর বল, মোট বল, বা আমরা এটা বলতে পারি কি বলতো কার্যকর বল, কার্যকর বল। তো এখানে দেখাই যাচ্ছে যে এইখানে এই বস্তুটা তো নিজস্ব কোনো বল নাই, তাহলে এই যে বস্তুটা নিচের দিকে একটা বল দিচ্ছে, আর এই বস্তুটাও নিচের দিকে একটা বল দিচ্ছে, বাট যেহেতু M1 বড়, তাহলে এখানে আমাদের কি বলতে পারি আমরা বলতো, এই যে W1 ইজ গ্রেটার দেন W2। যেহেতু W2 বড়, তাহলে এই W1 বড়, তাহলে এই W1টা এই সবগুলা বস্তুকে নিয়ে নিচের দিকে পড়তে থাকবে না, এই যে W1টা সবগুলা বস্তু নিয়ে নিচের দিকে পড়তে থাকবে না। তাহলে বলতো এই যে যদি এই বস্তুটা নিচের দিকে পড়া শুরু করে, তাহলে এই যে W1 এটা কি উপরের দিকে উঠে যাবে না, তার মানে W1 কাজ করতেছে নিচের দিকে, আর এই W2 কাজ করতেছে কোথায় বলতো, এটাও নিচের দিকে ছিল বাট চলে যাবে কোথায়, উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি যায়, তাহলে নিচের দিকে যে বলটা কাজ করতেছিল সেটা এই বল থেকে কি মাইনাস হয়ে যাবে না। তাহলে এখন আমরা যদি এটাকে কার্যকর বলকে F প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে F প্রাইম এই যে টোটাল বল কত বলতো W1, এই W1 বল নিয়ে এটা নিচে পড়তেছে, বাট এই বস্তুটা ও W1 বলের প্রভাবে এই বস্তুটা যে উপরে যাচ্ছে, এটা কোন বলের প্রভাবে বলতো, W1 বলের প্রভাবে উপরের দিকে যাচ্ছে না। আর এই যে বস্তুটা এখানে নিচে কোন বল কাজ করতেছে W2, W1 আর W2 দুইটা কি বিপরীত দিকে, আর এই বস্তুর উপর নেট বল মানে এই W1 আর W2 মাইনাস হয়ে যেই বলটা হবে, যে বলটা অবশিষ্ট থাকবে, সেই বলটাই এই বস্তুর উপর কি হবে কার্যকর হবে। তাহলে এই যে M বস্তুর উপর মোট বল কার্যকর বল, বুঝো এই যে W1 বলটা এই দিকে টেনে নিয়ে আসতেছে এই বস্তুটাকে, W2টা নিচের দিকে টানতেছে, তাহলে মাঝ বরাবর এই যে W1 এর যে বল সেটা বড়, W2 এর বল বড়। এই যে আবার আমি এখানে তোমাকে দেখাই, এইখান থেকে দেখো এই বরাবর কাজ করতেছে কে বলো, এই বস্তুটার উপর W1, এই বরাবর কাজ করতেছে কে এই বস্তুটার উপর W2। তাহলে এই বস্তুটার উপর মোট বল কি হবে, W1 তো নিচের দিকে আর W2 এই দিকে, সেহেতু দুইটা বল দুই দিকে কাজ করতেছে, তাহলে এটা নেট বল কি হবে, বড়টা মাইনাস ছোটটা না। এই বস্তুটার উপর একটা বল কাজ করতেছে এইদিকে মানে নিচের দিকে, আর একটা বল কাজ করছে এইদিকে মানে নিচের দিকে, তাহলে মোট বল এই বস্তুর উপর প্রযুক্ত মোট বল কি হবে, বড় বল মাইনাস ছোট বল। যেহেতু দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে, দুইজন দুই দিক থেকে টানতেছে, তাহলে যার বল বলো সেদিকেই তো যাবে, তাই না। তো এইখানে দুইটা বল দুই দিকে কাজ করতেছে, তাহলে বস্তুটা যাচ্ছে অ্যাকচুয়ালি কোন দিকে, বস্তুটা যাচ্ছে অ্যাকচুয়ালি এই দিকে, কারণ এই যে W1টা আমাদের কি বলতো বড়। তাহলে আমরা এই বস্তুটার উপর কার্যকর মোট বল যদি পেতে চাই, তাহলে W1 থেকে W2 কে মাইনাস করতে হবে। সো W1 মাইনাস W2, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, M বস্তুর উপর কার্যকর মোট বল। এখন এই যে বস্তুটা নিচের দিকে W1 নামতেছে, তাহলে এই বস্তুটার উপর একটা মোট ভর আছে না, সেই বলো এই বস্তুটা নিচের দিকে নামতেছে, তাহলে এই বস্তুটার উপর একটা মোট ভর আছে না, তাহলে এই মোট ভর কি বলতো, এই যে
M1 M2 আর হচ্ছে এই স্মল m, তিনোটা মিলে তিনোটা ভর একসাথে কাজ করতেছে না। এখন এই তিনোটা বস্তুর ত্বরণ কি সেম হয়ে যাবে না? এই বস্তুও যেই ত্বরণে যাবে, এই বস্তু সেই ত্বরণে উপরের দিকে উঠবে, আর এই বস্তু সেই ত্বরণে নিচের দিকে নামবে, আর এই বস্তু ওই একই ত্বরণে এদিকে যাবে। কারণ এখন এই লব্ধি যেটা, সেই লব্ধি বলেই যাবে। তাহলে লব্ধি বল হচ্ছে W2 - W1, আর ত্বরণ সৃষ্টি হবে এই লব্ধি বলের কারণেই। তাহলে ত্বরণ সৃষ্টি হইল A। তাহলে এই যে বস্তুটা, তিনোটা বস্তু একসাথে কি যাবে না? তাহলে হচ্ছে এই বস্তুটার উপর এখন কার্যকর মোট ভর কত হবে? এইখানে 10 কেজির ভর, আর এই m কেজির ভর, আর এই 5 কেজির ভর, সবগুলা ভর অ্যাড হয়ে যাবে না? ওকে, অ্যাড হয়ে যাবে। সো এই যে মোট ভর, তাহলে কার্যকর মোট ভর, তাহলে মোট ভর সেটা যদি হয় m প্রাইম, তাহলে মোট ভর যদি হয় m প্রাইম, সেটা কি হবে বলতো? এই যে m1 প্লাস m2 প্লাস স্মল m। যেহেতু তিনোটাই একসাথে গতিশীল হয়েছে, তাহলে তিনোটা বস্তু একই সাথে পড়বে, তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটার জন্য তিনোটা ভর একসাথে কাজ করবে। ওকে, সো এখন আমরা তো জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি মোট কার্যকর বল, আমরা জানি ভর ইন্টু ত্বরণ, আমরা জানি মোট কার্যকর বল, তাহলে আমরা জানি F, মোট কার্যকর বল, তাহলে এটার F প্রাইম ইকুয়াল টু কি বলতো? ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর কত আমাদের? ভর হচ্ছে আমাদের m প্রাইম, কারণ টোটাল ভর, এই যে এই বস্তুটার ত্বরণ হচ্ছে A, তাহলে টোটাল ভর আর টোটাল ত্বরণটা নিতে হবে, তাই না? ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর কি? ভর হচ্ছে বস্তুর টোটাল ভর, আর ত্বরণ কি? বস্তুর টোটাল ত্বরণ। ওকে, তাহলে টোটাল ত্বরণকে আমি কি ধরছি? A ধরছি না? তাহলে এখান থেকে সুতরাং A ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? F প্রাইম বাই m প্রাইম না? F প্রাইম বাই, আমরা কি লিখতে পারি? m প্রাইম, F প্রাইম বাই m প্রাইম। এখন F প্রাইম মানে কি? মোট কার্যকর বল। তাহলে এই বস্তুর উপর মোট কার্যকর বল কি ছিল বলতো? W1 - W2, আর এই বস্তুটার উপর মোট কার্যকর বল কি ছিল বলতো? M1 প্লাস M2 প্লাস M। সো এইভাবে তুমি চাইলে ত্বরণটাকে কি করে ফেলতে পারো? বের করে ফেলতে পারো। সো পুলি রিলেটেড ম্যাথের ত্বরণ চাই। এখন ত্বরণ বের করতে করে ফেলতে পারলে তোমার দূরত্ব এবং সরণ বের করে ফেলা যায়। এখন টান রিলেটেড ম্যাথটা খুবই কম আসেই না বোর্ডে, আমি দেখছি, এই জন্য আমি টানটা তোমাদের বুঝাইলাম না। বাট ত্বরণ রিলেটেড ম্যাথটা আমি দু একটা বোর্ডে আসতে দেখছি, অ্যান্ড প্রিভিয়াসলি আসতো, এই জন্য আমি এই যে এরকম পুলি রিলেটেড ম্যাথের ত্বরণের ম্যাথগুলো করাই দিলাম। এখন 25 সালের টেস্ট পেপারে যদি টান কনসেপ্টটা থাকে, তোমাদের টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস যেটা আছে, সেই ক্লাসে কিন্তু আমি ওই তোমাদের হচ্ছে টার্ম রিলেটেড ম্যাথটাও করায় দিব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সটে আমরা ঘর্ষণটা খুব বিস্তারিতভাবে দেখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।